আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। ও মাই গড, সুকর্ণ, এ তো স্পষ্ট ব্ল্যাকমেলিং। ভোম্বলদার হাতে ধরা কাগজের টুকরো যেন আমাদের সামনে খুলে দিল নতুন দরজা। দিব্যেন্দুকে কি কেউ ঘাটে ডেকে নিয়ে গেছিল? তাহলে কি তার মৃত্যু অ্যাক্সিডেন্ট নয়, প্রি প্ল্যান্ড মার্ডার? কাল সকালেই আমাদেরকে একবার পুকুর ঘাটে যেতে হবে সুকর্ণ। এই কেস এখন শুধু প্রেম নয়, এখানে আছে ষড়যন্ত্র, ব্ল্যাকমেল আর হয়তো প্রতিশোধ। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। গল্প শুরু হওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ। শুরু করছি আমাদের আজকের গল্প, মৃত্যু ঘাট, দ্বিতীয় পর্ব। রাত আরও গভীর হলো, কিন্তু আমাদের চোখে ঘুম এলো না। মনে হচ্ছিল অদৃশ্য অন্ধকারের ভেতর থেকে কেউ আমাদের দেখছে, আর সেই অন্ধকারের ভিতরেই লুকিয়ে আছে দিব্যেন্দুর মৃত্যুর আসল রহস্য। পরের দিন ভোর, আকাশে তখনও হালকা কুয়াশা, বাতাসে কাঁচা ঘাসের গন্ধ। আমি, ভোম্বলদা, ইন্সপেক্টর ভট্টাচার্য আর হরিপদ, আমরা চারজনে পৌঁছলাম সেই অভিশপ্ত পুকুর পাড়ে, গতকাল যেখানে দিব্যেন্দুর নিথর দেহ ভেসে উঠেছিল। স্যার, এই দেখুন স্যার, মানে ঘাসের ভেতরে না কিছু একটা ঝলমল করছে। এটা তো একটা চেন, মনে হচ্ছে মেয়েদের গলার চেন। চেন? তার মানে এখানে কাল রাতে আরও কেউ এসেছিল, হয়তো মাহবুবের মেয়ে। এই চলো, এক্ষুনি অ্যারেস্ট করবো। ইন্সপেক্টর, অত তাড়াহুড়ো করবেন না। এটা যে ওর সেটা প্রমাণ করতে হবে। তবে চেন যদি সত্যি মেহবুবের মেয়ের হয়, তাহলে এই জায়গায় প্রমাণ লোপাট করার জন্য কেউ না কেউ ঠিক আসবেই। ইন্সপেক্টর, সবই তো দেখছেন, এখনো কি বলবেন যে এটা সির্ফ একটা প্রেম ঘটিত খুন? নাও দ্য মিস্ট্রি ইজ টার্নিং ইনটু আ বিগ কনস্পিরেসি। গলার চেন একটা ছোট্ট জিনিস, কিন্তু অনেক সময় এই ছোট্ট জিনিসই সত্যের দরজা খুলে দেয়। আমরা সেটাকে এভিডেন্স বক্সে ভরে নিলাম। এবার পা বাড়ালাম মেহবুব মোল্লার বাড়ির দিকে। মেহবুব মোল্লা গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি। টাকা, জমি, মাছের আড়ত সবই তার দখলে। কি ব্যাপার ইন্সপেক্টর, সকাল সকাল আমার বাড়িতে কেন? আপনার আড়তে দিব্যেন্দু কাজ করত, তার মৃত্যু হয়েছে। আপনার মেয়ের নামও উঠেছে এই কেসে, তাই আপনাকে কয়েকটা প্রশ্ন করতে এলাম। তাই আমরা কিছুই জানি না, এদিকে নাম তুলে ফেললেন? হ্যাঁ, মিথ্যে। আমার মেয়ে সব জানে না। আমার মেয়ের সাথে ওই ছেলের কোনো সম্পর্ক ছিল না। দিব্যেন্দু ছিল শুধু একজন শ্রমিক। আমার মেয়ে বা আমার পরিবারের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আপনার মেয়ের সাথে দিব্যেন্দুর কোনো সম্পর্ক ছিল কি ছিল না এমন কোনো কথা তো আমরা বলিনি। না, গ্রামের সবাই বলা বলি করে, তাই আমি আগে থেকে জানিয়ে রাখলাম। এক্সকিউজ মি মিস্টার মেহবুব, দেখুন, পুকুরের ঘাট থেকে আমরা একটি মেয়েদের চেন পেয়েছি। সেই চেনে একটি লকেট আছে। লকেটটি ইংরেজি অক্ষর এম। আপনার মেয়ের নাম তো মিনু। দেখুন, হয়তো দিব্যেন্দুর কেসটা একটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট, কিন্তু সেই চেনের রহস্য আপনার পরিবারকে ঘিরেই। এই সময় ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে এক তরুণী, চোখে মুখে তার অস্বস্তি। বাবা দাঁড়াও, আমি কথা বলছি। শুনুন, আমি সত্যি কিছু লুকোতে চাই না।
হ্যাঁ, আমি দীপেন্দুর সঙ্গে কথা বলতাম। খুব ভালো ছেলে ছিল, আমাদের আড়তে কাজ করতো, ব্যাস এইটুকুই। চুপ করো, তুমি ভেতরে যাও, যাও। তোমায় সবের মধ্যে নাক গলাতে হবে না। তুমি ভয় পেও না, আমরা শুধু সত্যিটা জানতে চাই। আচ্ছা তুমি বলো, তুমি কি গত রাতে পুকুর ঘাটে গিয়েছিলে? হ্যাঁ, আমি গিয়েছিলাম। ওই আমাকে ডেকেছিল, বলেছিল কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু আমি পৌঁছানোর আগেই দূরে কিছু গোলমাল শুনি। কারা যেন ওর সঙ্গে তর্ক করছিল। তর্ক? কার সঙ্গে? অন্ধকারে ঠিক চিনতে পারিনি, কিন্তু দুজন লোক ছিল। বাহ, তাই নাকি? মালিকের মেয়ের সাথে শ্রমিকের গুরুত্বপূর্ণ কথা। তারপর? তারপর আমি ভয় পেয়ে যাই আর ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি। আর দৌড়ে আসার সময় খেয়ালই করনি যে তোমার চেনটা ওখানেই পড়ে যায়। কি তাই তো? দেখো তো একটু, এই চেনটা চিনতে পারো কি না? কি এটা তোমারই চেন তো? এটা তো চুপ চুপ, আর একটাও কথা নয়, তুমি ভেতরে যাও। আর শুনুন, আপনারা এখন যান, প্রমাণ সঙ্গে করে এনে তারপর কথা বলবেন। মেহবুবের বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল এই কেসটা যেন একটা জটিল জালের মতো। সন্ধ্যা নামতেই আমরা চলে এলাম থানায়। ইন্সপেক্টর ভট্টাচার্য ডেস্কে বসে নোট লিখছেন। আমি আর ভম্বলদা তখন সামনে বসে কেসের খুঁটিনাটি সাজাচ্ছি। একটা জিনিস একেবারে পরিষ্কার, দিব্যেন্দুকে খুন করা হয়েছে, কিন্তু কারা এবং কেন সেটা এখনও অজানা। মিনু বলছে অন্ধকারে দুজন ছায়ামূর্তিকে দেখেছিল, তাহলে এরা কারা? হ্যাঁ, এটাই এখন $1,000,000 কোয়েশ্চেন। ইন্সপেক্টর, আমার আতশ কাজ বলছে যদি এই ছায়ামূর্তির রহস্য মেলে, এই কেস একেবারে খোলসা হয়ে যাবে। জানিন স্যার। এই তো হরিপদ, তুমি ভাই কাজের ছেলে। ধন্যবাদ স্যার। স্যার মানে বলছিলাম যে আমি শুনেছি, না মানে লোকজন বলছে আর কি, এই পুকুর ঘাটেই নাকি দিব্যেন্দু আর মিনু মাঝে মধ্যে দেখা করতো। হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি হরিপদ, তোমার অবজারভেশন একেবারে স্পট অন। আমরা দিব্যেন্দু যে কল রেকর্ড পেয়েছি তাতে বেশিরভাগ সময় দিব্যেন্দু মিনুর সাথেই কথা বলতো, আর বাকি যাদের নাম পেয়েছি তার ওর বাড়ির লোক আর কিছু বন্ধু বান্ধব। তবে সেদিন সন্ধেবেলা লাস্ট কল মিনুর ফোন থেকে এসেছিল, সেটা অবশ্য মিনু স্বীকার করেছে। তাহলে ওই ছায়ামূর্তিটা কে? আরেকটা কথা সুকর্ণ, পুকুর ঘাটে খুনিরা যে আবার ফেরত আসতে পারে এ কথাটা কিন্তু একেবারে ডিনাই করা যাবে না, কারণ খুনি প্রমাণ নষ্ট করতে চাইবেই, এটাই স্বাভাবিক। তাহলে প্ল্যান করি, আজ রাতেই আমরা পুকুর পাড়ে লুকিয়ে থাকব, দেখি কারা আসে। রাত 12টা, অন্ধকারে গ্রাম যেন ঘুমিয়ে পড়েছে। আমরা চারজন চুপচাপ লুকিয়ে আছি পুকুর পাড়ের ঝোপের আড়ালে। মনে হচ্ছিল এই রাতেই হয়তো সত্যের দরজা খুলবে। আস্তে, someone is coming. এত রাতে কে হতে পারে? ওই তো দুজনে এগিয়ে আসছে। বলছিলাম যে ওরা কারা স্যার? ভূত নয় তো? আসতে হরিপদ। হ্যাঁ, অন্ধকারে ঠিক ভূতের মতোই দেখাচ্ছিল। তারা সোজা পুকুরের দিকে এগিয়ে গেল, যেন কিছু খুঁজছে। They are destroying the evidence. ইন্সপেক্টর, ধরো ওদের। স্টপ, দাঁড়াও বলছি, দাঁড়াও। দুজন লোক হঠাৎ ছুটে পালাতে চেষ্টা করলো, আমরাও ছুটলাম, কিন্তু অন্ধকারে তারা মিলিয়ে গেল। পুকুরের জলে এখনো ঢেউ খেলছে। মনে হচ্ছিল রহস্যের দরজা আরো গভীর হতে চলেছে। ড্যাম ইট! সুকর্ণ, ওরা কারা?
আর কি ফেলে গেল জলের মধ্যে? ভোমলদা এখন এসব আলোচনা করার সময় নেই, দৌড়াও ওদের ধরতে হবে। আর এই বয়সে দৌড়ানো? চ চ চ। আমরা ছুটে গেলাম সেই ছায়া মূর্তিগুলোর পেছনে। দাঁড়াও এখানে, চুপ করে দাঁড়াও। এক পায়ে বলে গুলি করে সোজা মাথার খুলি উড়িয়ে দেবো। হ্যাঁ, চুপটি করে দাঁড়াও। এখন আর তোমাদের পালানোর কোনো উপায় নেই। কিন্তু দৌড়ে গিয়েও শেষ রক্ষা হলো না। তারা ঝোপের আড়াল থেকে কোথায় যেন মিলিয়ে গেল। আমরা আর ওই ছায়া মূর্তিকে খুঁজেও পেলাম না। রাতের রহস্য ভরা ছায়া যেন ভোরের আলোতে কোথায় বিলীন হয়ে গেল, আর খুঁজে পাওয়া গেল না। আমরা আবার ফিরে এসে দাঁড়ালাম সেই অভিশপ্ত পুকুর ঘাটে। সন্দেহ, উত্তেজনার আতঙ্ক সব মিলে মিশে এক অদ্ভুত পরিবেশ। হরিপদ বাঁশের একটা কঞ্চি নিয়ে পুকুর পাড়ে খুঁচিয়ে চলেছে পুকুরের জলে। এই রহস্যের কোনো প্রমাণ পাওয়া যায় কিনা তার জন্য। হ্যাঁ, এই তো স্যার, কিছু একটা লেগেছে। কি? কই দেখি ওপরে তোলো দেখি ওপরে তোলো। হরিপদ, এদিকটা। আরে ওদিকটা দেখো না ভালো করে। ও কি একটা হলুদ রঙের দেখা যাচ্ছে। বেশ ভারী মনে হচ্ছে স্যার। আরে এটা তো জামা। দেখ সুকর্ণ, জামাটার গায়ে রক্তের দাগ লেগে আছে। ক্লিয়ারলি সাসপিশিয়াস। এভিডেন্স ব্যাগ আনো, এটা ফরেন্সিকে যাবে। কিন্তু কার এই হলুদ জামা? আর প্রমাণ যদি লুকানোরই হয়, তবে জামাটা ফেলে যাবে কেন? আমরা জামাটা ব্যাগে ভরছিলাম, তখনই ভিড় জমালো গ্রামবাসীরা। কারো মুখে আতঙ্ক, কারো মুখে কৌতূহল। ওই জামাটা তো গণেশ স্যার। হ্যাঁ, আরে আমারও তো তাই মনে হচ্ছে। আমি তো প্রায় ওকে পড়ে থাকতে দেখেছি। আরে দূর, ও তো কারেন্ট শটে মারা গেছে। তাহলে কি দীপেন্দুকে গণেশ খুন করেছে? ইন্টারেস্টিং। জামাটা জল থেকে উঠলো আর সাথে সাথেই জনতার আঙুল উঠল গণেশের দিকে। বাট সুকর্ণ, কখনো কখনো জনতার আঙুলও সঠিক পথ দেখায়। যাই হোক, সময় নষ্ট করে লাভ নেই। এখনই আমাদের গণেশ দাসের বাড়িতে যেতে হবে। চলো হরিপদ। কি আপনারা আমার বাড়িতে কেন? তোমার একটা হলুদ জামা আছে, সেই জামাটা কোথায়? হলুদ জামা? ও হ্যাঁ, কিন্তু সে তো পুরনো জামা। আপনারা নিয়ে কি করবেন? বেশি কথা না বলে যেটা বলছি সেটা করো। জামাটা কোথায়? বার করো। হ্যাঁ, দিচ্ছি। এত থমকাচ্ছেন কেন? হ্যাঁ, তাড়াতাড়ি দাও। গণেশ অনেক খুঁজেও হলুদ জামা খুঁজে পায় না। কোথায় যে গেল জামাটা, পাচ্ছি না। ও হ্যাঁ, মনে পড়েছে সেদিন কেচে মেলে দিয়েছিলাম মনে হয়, ঝড়ে উড়ে গেছে। লস্ট ইট। ভেরি কনভিনিয়েন্ট মাই ডিয়ার গণেশ, বিকজ লাস্ট নাইট আমরা সেই হলুদ জামাটাই পুকুর থেকে উদ্ধার করেছি। আর গোটা গ্রাম বলছে দিস বিলংস টু ইউ। মানে দিব্যেন্দুকে খুন করে সেটাকে অ্যাক্সিডেন্ট করার মতলব তো ভালোই এটা ছিল। হ্যাঁ, না, আমি খুনি নই। আমি কেন খুন করতে যাব? হয়তো কেউ আমার জামা চুরি করেছে, আর হয়তো আমাকে ফাঁসানোর জন্যই ওখানে ফেলে দিয়েছে। গণেশ দাসের মুখ তখনও ঘামে ভিজে একেবারে অস্থির হয়ে উঠেছে। সত্যি মিথ্যার মাঝখানে দুলতে থাকা তার চোখ যেন আমাদেরও বিভ্রান্ত করছিল। সে কি সত্যিই নির্দোষ, নাকি আসল খুনি তাকে ব্যবহার করছে একটা ঢাল হিসেবে? অন্ধকারের জাল আরও ঘন হয়ে এলো। প্রমাণ আছে, সাক্ষী আছে, কিন্তু সত্যিটা যেন ক্রমশ আড়াল হয়ে যাচ্ছে। রাত বাড়ছিল। ভম্বলদার আমি বসেছিলাম আমাদের স্টাডি রুমে। টেবিলে ছড়ানো আছে ফরেন্সিক রিপোর্টের কপি, কেস ডায়েরি আর সেই হলুদ জামা। বাইরে যেন অচেনা অন্ধকার হেঁটে বেড়াচ্ছে।
আতস কাঁচ দিয়ে জামাটা ভালো করে দেখে চলেছে ভম্বলদা। দেখ সুকর্ণ, জামাটার বোতামে মাটির দাগ লেগে আছে। জামাটা গণেশের হলেও এতে যে রক্তের দাগ লেগে আছে সেটা আসল রক্ত নয়। কেউ লাল ফেব্রিক কালার মিশিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, সাথে নিজের খুনের দায় গণেশের উপর চাপাচ্ছে। তুই বুঝতে পেরেছিস? কেন জানো? কারণ গণেশ ওই গ্রামের সবচেয়ে গরিব, নিরীহ, ক্ষমতাহীন ব্যক্তি। ওকে ফাঁসানোটা সুবিধার। ভম্বলদা চলো, আমাদের এখনই বেরোতে হবে। কোথায়? গণেশের বাড়ি। মানে এই গণেশ তো এখন থানায় রয়েছে, ওর বাড়িতে তো কেউ নেই। তাই তো এটাই তার কাছে মোক্ষম সুযোগ। চলো। কার কাছে মোক্ষম সুযোগ? আর কি বলছিস তুই? চলো, জানতে পারবে। প্রায় মধ্যরাত। আমি আর ভম্বলদা পৌঁছলাম গণেশ দাসের বাড়ির আঙিনায়। চারিদিক নিস্তব্ধ। হঠাৎ চোখে পড়ল কালো চাদরে ঢাকা একটা ছায়া নিঃশব্দে এদিক ওদিক ঘুরছে। আমরা দুজনেই চমকে উঠলাম। ওরে বাবা, এই সুকর্ণ দেখতে পাচ্ছিস? আরে ও যে কালো কাপড় জড়ানো এক ছায়া মূর্তি, কিন্তু কাল রাতের থেকে একটু আলাদা। ঠিক তাই। ও আসলে প্রমাণ লুকোতে এসেছে। এই কে কে আপনি? দাঁড়ান দাঁড়ান বলছি, দাঁড়ান, পালিয়ে লাভ হবে না, দাঁড়ান দাঁড়ান। সেই ছায়া মূর্তি আমাদের দিকে ঘুরে দাঁড়াতেই অবাক হয়ে গেলাম। মেহবুব, শেষ পর্যন্ত তুমি কালো চাদর গায়ে দিয়ে গণেশকে ফাঁসাতে এসেছিলে? হ্যাঁ, এই হলুদ জামাটাই তো জলে ফেলে দিয়ে গণেশকে ফাঁসানোর চেষ্টা করেছিলে, এই তাই তো? কিন্তু হিসেব তো মেলেনি মেহবুব বাবু। হ্যাঁ, আর কোনো সন্দেহ রইল না, এই ছায়া এটাই আসল খনি। আমরা হাতে নাতে ধরে ফেললাম মেহবুব মোল্লাকে। ঘড়ির কাঁটা যেন থমকে গেছে। চারিদিকের বাতাসে অদ্ভুত এক চাপা অস্থিরতা। থানার ম্লান আলোয় আমাদের সামনে বসে আছে অন্ধকারের মুখোশধারী মানুষ মেহবুব মোল্লা। আর অভিনয় করো না মাহবুব, তোমার হাতে রক্ত লেগে আছে। এখন শেষবারের মতো সব সত্যি কথা বলো। আমি দিব্যেন্দুকে মেরেছি। আমি চাইনি ওর মৃত্যু হোক। আমি শুধু ভয় দেখাতে চেয়েছিলাম দিব্যেন্দুকে। ভয় দেখানোর নামে তুমি মৃত্যু ডেকে আনলে? একজন মানুষ ভুল করতে পারে, কিন্তু অন্যের জীবন কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। সে আমার মেয়ের জীবনে বিষ হয়ে ঢুকেছিল। দিব্যেন্দুর নেশা, জুয়া সব কিছুর মধ্যে ডুবে থাকতো। তাই ওকে আমি আমার কাছ থেকে তাড়িয়ে দিই। কিন্তু ওকে তাড়ালে কি হবে? আমার নিজের ঘরই তো ঠিক ছিল না। আমার মেয়ে মিনু ওকে ভালোবাসত। অনেকবার নিষেধ করেছি, বলেছি আমার মেয়ের সাথে মেলামেশা করতে না, কিন্তু ও শোনেনি। আমার মেয়ের মিনুর গয়নাও পর্যন্ত বিক্রি করে দিয়েছিল ঋণ শোধ করার জন্য। আমি তাকে বোঝাবার চেষ্টা করেছি বারবার, কিন্তু কেউ আমার কথা শোনেনি। তারপর আমি ওকে সেদিন সন্ধে নাগাদ অনেক করে বোঝালাম, বললাম আমার মেয়ের জীবন থেকে চলে যেতে। ও শুনল না। তাই বিদ্যুতের শক দিয়ে ওকে ভয় দেখাতে চেয়েছিলাম। ভেবেছিলাম ভয় কেঁপে উঠে ও আমার মিনুকে ছেড়ে দেবে, কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। সে আর কখনো উঠে দাঁড়ালো না। আমার হাতের সে এক মুহূর্তে ওর জীবনটা শেষ হয়ে গেল। মোল্লা সাহেব, আপনি হয়তো মেয়ের প্রতি ভালোবাসা থেকেই কাজ করেছিলেন,
কিন্তু মনে রাখবেন, অপরাধকে আড়াল করতে গেলে অপরাধ আরও বেড়ে যায়। ভালোবাসার নামে অন্যায় কখনো ন্যায় হয় না। আপনি বুঝতে পারেননি, সত্যিকে ঢাকতে গেলে সত্যি আরও উজ্জ্বল হয়ে ওঠে। একটা মৃত্যু আর আরও একজন নির্দোষকে ফাঁসানোর চেষ্টায় তোমাকে আজ আরও গভীর অন্ধকারে ঠেলে দিয়েছে। ইয়েস, স্বীকারোক্তি পেয়ে গেছি। হরিপদ, ওকে নিয়ে যাও। ইয়েস স্যার। একটা ভুল সিদ্ধান্ত, এক মুহূর্তের ক্ষোভ কি ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। অপরাধীরা আসলে নিজের কাছেই নিজেরা ধরা পড়ে যায়, বুঝলে ভম্বলদা? কারণ বিবেকের আদালত সবচেয়ে বড় আদালত। হ্যাঁ, আরও একটা রহস্যের সমাধান হলো, কিন্তু মানুষের অন্তরের অন্ধকার চিরকাল আমাদের চ্যালেঞ্জ জানাবে। আমি সুকর্ণ আবার ফিরে আসবো নতুন কোনো রহস্যের গল্প নিয়ে। ভম্বলদার চরিত্রে ময়ূখ চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে প্রীতম ভট্টাচার্য, অঙ্কিতা বণিক, রণজয় সরকার, বিশ্বজিৎ বণিক, সুলগ্না মুখার্জি, কৌশিক পাল, যুবরাজ সিনহা, অর্জুন কুম্ভকার, দেবকান্তি মহাদানী, তুষার কান্তি ঘোষ এবং শিউলি রায়। একটি খুশির খবর, আগামী 18ই অক্টোবর বিজয়গড় নিরঞ্জন সদনে মঞ্চস্থ হতে চলেছে নাট্যদল বনগা ধুলাউড়ানিয়ার নবতম প্রযোজনা অধিকার। নাটককার সুরজিৎ প্রামাণিক, নির্দেশনা লোপামুদ্রা গুহনিয়োগী, অডিও পার্টনার ডান্টোল স্টোরিজ, মিডিয়া পার্টনার রঙ্গদর্পণ। নাটক দেখুন, নাটকের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা শুনছেন দ্য আনটোল্ড স্টোরিজ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ধন্যবাদ।